রংপুরের পীরগাছায় পদ্মরাগের ৬টি বগি লাইনচ্যুত ৫ জেলার রেল যোগাযোগ বন্ধ। উদ্ধারে ঘটনাস্থলে রিলিফ ট্রেন, দুর্ভোগে যাত্রীরা। জেলা প্রশাসকের আশ্বাসে ফরিদপুরে আন্দোলন স্থগিত। রোববারের মধ্যে আসন বহাল না করলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি। বাগেরহাটে নির্বাচন অফিস ঘেরাও। রাকসু নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের মন জয়ের চেষ্টা। চাকসুর মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ভিড়। এবং চট্টগ্রাম বন্দরের নতুন শুল্ক পদ্ধতি কার্যকর। কন্টেইনার ওঠানামা সহ সব সেবায় ট্যারিফ বাড়ল ২৫ থেকে ৫০%। ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়ার শঙ্কা। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। রংপুরে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের সঙ্গে গাইবান্ধা ও বগুড়ার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুপুরে পীরগাছা উপজেলার রেল স্টেশনের ২ নম্বর লাইনের ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দোলন চাঁপা ট্রেনটি স্টেশন থেকে লালমনিরহাটের উদ্দেশ্য ছেড়ে যাওয়ার পরপরই ২ নম্বর লাইনে ক্রসিংয়ের সময় পদ্মরাগ ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়। ঘটনাস্থলে উদ্ধার কাজে যোগ দিয়েছে রিলিফ ট্রেন। তো গাড়ি এই ৩টে বগি পার হওয়ার পরে পিছন থেকে না হরমরি শব্দ, মানে কাঠমাট ভাঙিয়ে গাড়ি পড়ে গেছে ওইদিকে। কমিটি গঠনের ৪ সদস্য বিশিষ্ট ওনারা আসতেছেন। ওনারা আসার পরে বোঝা যাবে যে কি কারণে মেনলি দুর্ঘটনা ঘটলো। উদ্ধার করার জন্য রিলিফ ট্রেন লালমনিরহাট থেকে ২টা ১৩ মিনিটে রওনা দিয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছবে, কার্যক্রম শুরু হবে। এই মুহূর্তে রংপুরের পীরগাছা রেল স্টেশনে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাব তার কাছে। সান্তাহার থেকে রংপুরের এই পীরগাছা স্টেশনে আসার পর লাইনচ্যুত হয়ে যায় রংপুরের এই একটি ট্রেনের ৬টি বগি। এবং আমরা যেটি দেখছি যে পদ্মরাগ নামে কমিউটার যে ট্রেনটি রয়েছে সেটির ৬টি বগির লাইনচ্যুত হওয়ার পরেই কিন্তু আসলে এখানকার যাত্রী তাদের যেমন ভোগান্তি বেড়েছে, তেমনি কিন্তু উত্তরাঞ্চলের ৫টি থেকে ৬টি জেলার মধ্যে রেল যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন রয়েছে। এবং আমরা দেখছি যে বেলা ৪:৩০টার পরেই কিন্তু আসলে উদ্ধারকারী যে ট্রেন, সেই ট্রেন কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং একটি বগি কিন্তু ইতিমধ্যে উদ্ধার করে তারা নিয়ে গেছে। আবার তারা সেই উদ্ধারকারী ট্রেন এখানে এসেছে এবং ট্রেনের যে বগিগুলো লাইনচ্যুত হয়ে পড়েছিল সেই বগিগুলোকে উদ্ধারের যে কাজ সেটি কিন্তু চলমান রয়েছে। এবং রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে বগুড়া সান্তাহার থেকে লালমনিরহাটে যাওয়ার সময় আসলে রংপুরের এই পীরগাছা রেলওয়ে স্টেশনে দাঁড়িয়েছিল এই পদ্মরাগ ট্রেনটি। এবং সেই ট্রেনটি দাঁড়িয়ে থাকার সময় কিন্তু আরেকটি ট্রেন দোলন চাপা, সেটি আসলে পঞ্চগড় থেকে সান্তাহার যাচ্ছিল। এবং সেই ট্রেনটি চলে যাওয়ার পর যখন এই ট্রেনটি ক্রসিং করে লালমনিরহাটের দিকে যাত্রা শুরু করে, তখনই কিন্তু আসলে এই রেল লাইনে 6টি বগি আসলে লাইনচ্যুত হয়ে যায়। এবং এই ঘটনায় ট্রেনের ভিতরে যে যাত্রীরা ছিলেন তাদের মধ্যে কিন্তু হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু যাত্রীদের মধ্যে যে সংখ্যা সেটি কিন্তু আমরা দেখেছি। এবং যাত্রীরা বলেছে হঠাৎ করে ট্রেনটি লাইনচ্যুত হয়ে ডান দিকে আসলে হেলে যাবার কারণে তারা সকলে আসলে ডান দিকে পড়ে গেছিলেন এবং তাদের মধ্যে আসলে ভয়ের একটি পরিবেশ সৃষ্টি হয়েছিল। এবং এখন পর্যন্ত একটি বগি আসলে উদ্ধার করা হয়েছে। বাকি যে বগিগুলো রয়েছে সেই বগিগুলো এখনো উদ্ধার কাজ চলছে। এবং রেল বিভাগ বলছে যে কেন এমন দুর্ঘটনা ঘটলো সেটি আসলে বের করবার কারণে, সেই কারণটি জানবার কারণে জন্য আসলে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেল বিভাগ। এবং তারা যেটি বলছেন যে এটি আসলে এই যে রেলের যে ইঞ্জিন উপরে উঠে গেছে ঠিকই, কিন্তু 6টি বগি আসলে লাইনচ্যুত হয়ে গেছে, তারা সেটি বের করবেন। তার আগে আসলে এই যেহেতু আসলে উত্তরাঞ্চলের ৫ থেকে 6টি জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে, সেটি সচল করবার জন্য তারা আসলে কার্যক্রম পরিচালনা করছে। এবং আমরা বেলা ৪:৩০ থেকে দেখছি যে এখানে যে রিলিফ ট্রেন রয়েছে সেই রিলিফ ট্রেন দিয়ে এই বগিগুলো তুলে আবার লাইনে ওঠানোর চেষ্টা করা হচ্ছে। একটি বগি আসলে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে, বাকি বগিগুলো আসলে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশাল কর্মযজ্ঞ করছে রেল বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। এবং তারা যেটি বলছেন যে এই ট্রেনটিতে আসলে সচল করতে একটি দীর্ঘ সময় লাগবে, যেহেতু একটি করে বগি উদ্ধার করে সেটি একটি নির্দিষ্ট স্থানে রেখে এসে আবার বাকি বগিগুলো আসলে উদ্ধার করা হবে। সেই জন্য আসলে একটি বিশাল আসলে পরিমাণের সময় লেগে যাবে। এবং যেহেতু আসলে এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, এখন পর্যন্ত বলা চলে যে এই রেল লাইন দিয়ে কোনো ধরনের রেল চলাচল শুরু হয়নি এবং রেল চলাচল সচল করতে বেশ খানিকটা সময় লাগবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তো সব মিলে এই ছিল রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশন থেকে সবশেষ।
রংপুরের পীরগাছা থেকে সহকর্মী আব্দুর রশিদ জীবন আমাদেরকে জানাচ্ছিলেন পদ্মরাগ ট্রেনের যে 6টি বগি লাঞ্ছিত হয়েছে তার সবশেষ খবর। ফরিদপুর 4 আসনের সীমানা পুনর্বহালের জন্য ইসিকে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক। এজন্য আন্দোলন শনিবার পর্যন্ত স্থগিত করেছেন ভাঙাবাসী। তবে দাবি আদায় না হলে রোববার থেকে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে বাগেরহাটে সংসদীয় 4টি আসন বহালের দাবিতে জেলা নির্বাচন অফিস ঘেরাও করেন সর্বদলীয় সম্মিলিত কমিটি। ফরিদপুর 4 আসনের সীমানা পুনর্বহলের দাবিতে মঙ্গলবারও উত্তপ্ত হয়ে ওঠে ফরিদপুর। ভাঙ্গা গোল চত্বরে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে 1 ঘণ্টা আটকে রাখা হয় ঢাকা বরিশাল খুলনা মহাসড়ক। পরে মহাসড়কের 2 পাশে অবস্থান নেন স্থানীয়রা। পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, মোড়ে মোড়ে অবস্থান নেয় পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। এই দাবির সাথে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা এর জন্য দায়ী না, এর সমাধান আমরা দিতেও পারবো না। কিন্তু কালকে তারা আমাদেরকে ব্লেম করে আমাদের উপর চড়াও হয়েছিল। ফরিদপুর 4 আসন থেকে আলগি ও হামিদদি ইউনিয়ন ফরিদপুর 2 আসনে যুক্ত করে আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে আন্দোলনে নামে ভাঙ্গাবাসী। সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির 3য় দিন দুপুরে জেলা প্রশাসক জানান, ইউনিয়ন দুটি পূর্বের আসনে ফিরিয়ে দিতে ইসিকে চিঠি দিয়েছেন তিনি। রিটের নিষ্পত্তি হবে এবং 21 তারিখে হিয়ারিং আছে। মহাসড়ককে আমরা নিরবিচ্ছিন্নভাবে যান চলাচলের উপযোগী রাখবো। আশ্বাসের পরিপ্রেক্ষিতে শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত করেন স্থানীয়রা। এর মধ্যে ফরিদপুর 4 আসনে আলগি ও হামিদদি ইউনিয়ন ফিরিয়ে না দিলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। নগরকান্দা সালটার সাথে আমরা থাকবো না, আমরা আগে যেভাবে সেভাবেই থাকবো। আমাদের দাবি যদি মাইনে নেয় তাইলে আমাদের কোনো আন্দোলন নাই। ভাঙ্গায় আন্দোলনকে ঘিরে ভাঙচুর ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা। সাবেক এমপি সাহেব একটি ভিডিও কলের মাধ্যমে তার লোকজন দিয়ে গোপালগঞ্জের মতো ভাঙ্গাকে অস্থির করে যারাই হামলা করেছে তাদেরকে আইনে আওতায় আনার জন্য প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি। এদিকে বাগেরহাটে 4টি আসন বহালের দাবিতে জেলা নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা কিন্তু হরতাল 2 দিনের হরতাল যে ছিল তুলে নিয়েছি। ডিসি থেকে এমন কোনো আশ্বাস আমরা পাইনি, যার কারণে আমরা আইনি প্রক্রিয়ায় যেতে বাধ্য হয়েছি। ফরিদপুর 4 আসনের সীমানা পুনর্বহাল এবং বাগেরহাটে 4টি আসন বহাল চেয়ে রিট করা হয়েছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে ডিপ্লোমা প্রকৌশলী ছাড়া অন্যদের নিয়োগ বন্ধ সহ 7 দফা দাবিতে গাজীপুরে রেললাইন অবরোধ কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। বিকেলে শিববাড়ি এলাকায় রেল লাইনে জড়ো হন তারা, বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা। পরে রেলপথ অবরোধও করেন। এতে 1.5 ঘণ্টা ঢাকার সঙ্গে ময়মনসিংহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ থাকে। পরে বুধবার গাজীপুর চৌরাস্তা অবরোধ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের অন্যান্য দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উপসহকারী প্রকৌশলীর পদ থেকে 50% পদোন্নতি দিয়ে সহকারী প্রকৌশলী করা, সব প্রতিষ্ঠানে জনবল কাঠামোতে সহকারী ও উপসহকারী প্রকৌশলীর পদ নির্ধারণ, ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে মিথ্যাচার করা, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। এদিকে 10ম গ্রেড বাতিল সহ বিএসসি ইঞ্জিনিয়ারদের 3 দাবির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। একই সঙ্গে 7 দফা দাবি জানিয়েছেন তারা। সকালে নগরীর রেল গেট মোড়ে কাফনের কাপড় পরে মাথায় লাল ফিতা বেঁধে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় 10ম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ রাখার পাশাপাশি সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার বাড়ানো, শিক্ষা কার্যক্রমে আধুনিকায়ন সহ 7 দফা দাবি জানানো হয়। নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের মন জয়ের চেষ্টা করছেন তারা। অন্যদিকে চাকসুতে অংশ নিতে আগ্রহীরা উৎসবমুখর পরিবেশে উত্তোলন করছেন মনোনয়নপত্র। আজ শেষ হচ্ছে সংগ্রহের সময়সীমা, জমা দেওয়া যাবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। রাকসুর পর এবার ছাত্র সংসদ নির্বাচনের আমেজ রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। হল, ক্যাফেটেরিয়া, লাইব্রেরি কিংবা চায়ের দোকান সব জায়গায় ভোটের আলোচনা।
মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা প্রচারণা চালান রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তবে ভিপি প্রার্থীদের কেউ কেউ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন প্রতিপক্ষের বিরুদ্ধে। আচরণবিধিতে বলা হয়েছে যে ক্লাসরুমের মধ্যে কোনো রকম প্রচারণা চালানো যাবে না, কিন্তু এরকম দু একটা ঘটনা আমরা ঘটতে দেখেছি ইতিমধ্যে। আমাদের প্রচারণা খুব ভালোই চলছে এবং শিক্ষার্থীরা আমাদেরকে সাপোর্ট করতেছেন। সাক্ষাৎকার নিতে গেলে সে বলতেছে ভাই আপনার ব্যালট নাম্বার 25, আমি সেটা জানি এবং সেটা আমি খুবই ভালো ফিল করতেছি। আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন ঘিরে সতর্ক বিশ্ববিদ্যালয় প্রশাসন। 3 স্তরের নিরাপত্তায় মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর 1,500 সদস্য। আমাদের যে ভোট কেন্দ্রগুলো থাকবে, যে একাডেমিক বিল্ডিং, সেখানে নিরাপত্তা দেওয়া। সেকেন্ড হচ্ছে আমাদের টোটাল ক্যাম্পাসটাকে নিরাপদ রাখা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষ হচ্ছে মঙ্গলবার। তবে বুধবার বিকেল পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। যাচাই বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা 21 সেপ্টেম্বর আর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 25 সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয়ে যাতে একটা সুন্দর পরিবেশ যাতে মানুষ দেখতে পারে, তো এইসব নিয়ে আমি কাজ করব। প্রতিটি স্টুডেন্ট তাদের আগ্রহের জায়গা থেকে তারা এখানে পার্টিসিপেট করছে এবং তাদের মধ্যে একটা উচ্ছ্বাস আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের মনোনয়নপত্রের দাম 300 টাকা আর হল সংসদের জন্য 200 টাকা নির্ধারণ করা হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। প্রশাসনের ব্যর্থতার কারণেই জাকসু নির্বাচনে শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সরকারি ক্যাম্পাসের এই মানববন্ধন থেকে তারা এই অভিযোগ করেন। এ সময় তারা সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের স্মরণে বিশ্ববিদ্যালয়ের একটি সড়কের নামকরণের দাবি জানান। একই সঙ্গে শিক্ষকদের কর্মঘণ্টা নির্ধারণ এবং অতিরিক্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে আলাদা নীতিমালা প্রণয়নেরও দাবি জানান সহকর্মীরা। আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারণেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজএম জাহিদ হোসেন। দুপুরে দিনাজপুরের হাকিমপুরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত C&F এজেন্ট অ্যাসোসিয়েশনে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। গণতান্ত্রিক রাজনীতিতে হুঙ্কার দিতেই পারেন, কিন্তু আমরা জানি আমরা যদি জনগণকে গণতন্ত্রের পক্ষে আজকে ঐক্যবদ্ধ করতে পারি, ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি, কোনো হুঙ্কারে আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নাই। বাংলার সময় আরও থাকছে। উজানের ঢলে ফুলে ফেঁপে উঠছে তিস্তা। 5 জেলার নিচু এলাকা প্লাবিত। আমন ধান ও আগাম সবজি নিয়ে বিপাকে কৃষক। ব্যারেজের জল কপাট খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা। চট্টগ্রাম বন্দরে জাহাজ ভেড়ানো থেকে শুরু করে কন্টেইনার ওঠানামা সহ যাবতীয় সেবার বিপরীতে 30 থেকে 50% পর্যন্ত ট্যারিফ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। দীর্ঘ 39 বছর পর এই ট্যারিফ বাড়ানো হলেও ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বেড়ে যাওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। বিশেষ করে জাহাজের অবস্থানকালীন 12 ঘন্টার জন্য বাড়ছে 100% আর 36 ঘন্টার জন্য বেড়েছে 900% পর্যন্ত। শাখাউট ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অবশেষে মঙ্গলবার ভোর থেকে কার্যকর হলো চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত নতুন ট্যারিফ সিস্টেম। নতুন এই ট্যারিফ অনুযায়ী পাইলটিং চার্জ $800 এবং প্রতিবার জাহাজ টেনে আনার ট্রাক চার্জ 615 থেকে শুরু করে $6,830 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কন্টেনার ওঠানামা থেকে শুরু করে অন্যান্য সেবার ট্যারিফ বেড়েছে 25 থেকে 50% পর্যন্ত। বন্দর ব্যবহারকারী যারা আছে তাদের সেবা প্রদান যেন আমরা স্মুথলি করতে পারি, তাদের জন্য যেন আমরা ফ্যাসিলিটিসগুলো নির্মাণ করতে পারি, চট্টগ্রাম বন্দরের যেন এফিসিয়েন্সি বাড়ে। চট্টগ্রাম বন্দরে বাড়তে জাহাজের অবস্থানকালীন সময়ের ট্যারিফ লাগামহীনভাবে বাড়ানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন শিপিং ব্যবসায়ীরা। আর এতে আমদানি খরচ বেড়ে যাওয়ায় ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়ানো শঙ্কা তাদের। তবে বন্দরের দাবি প্রতি কেজিতে বেড়েছে মাত্র 12 পয়সা। ইনক্রিজ যেটাই হবে না কেন সেটা শিপিং এজেন্টের প্রিন্সিপাল না, সেটা তাদের ফ্রেডের সাথে জাহাজের ভাড়ার সাথে সংযুক্ত করে নেবে। ট্যারিফ বাড়ানোর ক্ষেত্রে বন্দরে কনসালটেন্ট হিসেবে কাজ করেছে স্পেনের প্রতিষ্ঠান আইডম। এশিয়ার 10টি সহ 17টি আন্তর্জাতিক বন্দরের কার্যক্রম এবং ট্যারিফ পর্যালোচনা করে চট্টগ্রাম বন্দরের ট্যারিফ নির্ধারণ করা হয়েছে। অবশেষে 30 থেকে 41% পর্যন্ত ট্যারিফ বাড়ানো হয়েছে। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন ট্যারিফ বাড়ানোর সাথে সাথে বাড়াতে হবে বন্দরের সেবা, আধুনিকায়ন করতে হবে যন্ত্রপাতির।
চট্টগ্রাম বন্দরে আমদানি করা পণ্য বোঝাই কন্টেনার ফেলে রাখার প্রবণতা রোধ করতে নতুন ট্যারিফে চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে। আবেদন করব যে আমাদের অবস্থান থেকে যে সংশ্লিষ্ট দপ্তরের কাছে যদি সুযোগ থাকে তার ট্যারিফের ব্যাপারে আরেকটু বিবেচনা করা উচিত। সংকট এড়াতে 12 থেকে 15% ট্যারিফ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বন্দর ব্যবহারকারীরা, কিন্তু বেড়েছে প্রস্তাবের চেয়ে কয়েক গুণ বেশি। সার্ভিসটা এনশিওর করতে হবে, ইকুইপমেন্ট ফ্যাসিলিটিগুলো বাড়াতে হবে, তাহলে দেখবেন যে আলটিমেটলি বন্দরের যে সেবা, এই সেবাটা আসলে যৌক্তিক হবে। বিশ্বের 100 ব্যস্ততম বন্দরের তালিকায় 68তম স্থানে রয়েছে চট্টগ্রাম বন্দর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মাদারীপুরে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ব্যবসায়ী জামাল মুন্সি। তবে রাতে আর বাড়ি ফেরেননি তিনি। সকালে রাজৈর উপজেলার কালীবাড়ি এলাকায় রাস্তার পাশে একটি ঘরের পেছনে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। গাজীপুরে মাটির ঘর ধসে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, নগরীর কাশিমপুর এলাকার তমিজ উদ্দিন দীর্ঘদিন ধরে মাটির ঘরে একাই থাকতেন। সোমবার রাতে টানা বর্ষণে ঘরের দেয়াল ধসে তিনি মাটি চাপা পড়েন। সকালে এক প্রতিবেশী বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ঘরের এক পাশ ধসে পড়া এবং মাটির নিচে তমিজ উদ্দিনের মরদেহ দেখতে পান। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। বাংলার সময় আরও থাকছে। প্রতি বছর রংপুর নগরীতে ঢুকছে বাস্তুচ্যুত জনগোষ্ঠী। নদী ভাঙন সহ নানা দুর্যোগে সর্বশান্তরা গড়ছে আবাসন। পুনর্বাসনের সুনির্দিষ্ট পরিকল্পনা। মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার 12 দিন পার হলেও ধরা ছোঁয়ার বাইরে মূল আসামিরা। নিহতের স্বজনরা 3 জনের নামে অভিযোগ দিলে মামলা রেকর্ডের সময় পাল্টে যায় আসামিদের নাম। পরে অজ্ঞাতদের আসামি করে মামলা রেকর্ড করে নিরীহ মানুষকে থানায় নিয়ে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। যদিও পুলিশ বলছে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ চলমান। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। 3 সেপ্টেম্বর রাতে ঘরে ঢুকে সৌদি আরব প্রবাসীর স্ত্রী পাখি আক্তারকে একা পেয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। তবে এখনো গ্রেপ্তার হয়নি মূল অপরাধীরা। মাদারীপুরের কালকিনির মাঝেরকান্দি এলাকার সৌদি আরব প্রবাসী সোহাগ হাওলাদারের সঙ্গে চাচা শাহাদাত হাওলাদারের জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এ নিয়ে আদালতে মামলাও চলমান। স্বজনদের অভিযোগ, এরই জেরে 3 সেপ্টেম্বর রাতে সোহাগের স্ত্রী পাখিকে কুপিয়ে হত্যা করে শাহাদাত ও তার লোকজন। পরদিন নিহতের মা শারমিন বেগম বাদী হয়ে 3 জনের নাম উল্লেখ করে কালকিনি থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু মামলা রেকর্ডের সময় অজ্ঞাতদের আসামি করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি নিরীহ মানুষদের থানায় নিয়ে হয়রানিরও অভিযোগ উঠেছে। প্রবাসী দেশে কোনো নিরাপত্তা নাই। আমি এই প্রবাসী ভাইদের উপলক্ষে বলতেছি যে আমি প্রবাসী, আমার বোরে আমি নিরাপত্তা এই দেশে আমার দিতে পারে নাই। মেয়ের মা 3 জন অভিযুক্ত বলছে যে আমার মেয়ে সবসময় বলতো তারা 3 জন আমাকে সবসময় হুমকি দেয়, আমার মাইরা ফেলাইবে। পুলিশ আমার যেমন সেই জায়গায় সই দেন, এই জায়গায় সই দেন, আমি সই দিচ্ছি। এটা থানার থেকে কেমনে বাদ পড়ছে জানি না। যারা নির্দোষী ইচ্ছা করে যারা করছে হ্যাঁ হরানি না করে, আমার হলো নির্দোষী আমাকে হরানি করতে কাগজ ছড়াতে গেছে, সেই দেখি যে আমাকে 3 জন যে আসামি একজনের নামও নেই। এদিকে অভিযুক্ত শাহাদাত হাওলাদারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রীর দাবি, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত নন তারা। আমাকে খামখালি করে দোষ দেয়। আমাকে আগে একটু বাড়ি সমস্যা ছিল জায়গা জমি নিয়ে, কিন্তু আমরা মিড হয়ে গেছি। আমাকে মিল করে দিছে মাতবাররা, এগো ভাবে হারা আছে, আমাকে ভাবে আমরা আছি। মামলায় আসামিদের নাম পরিবর্তন হয়নি জানিয়ে পুলিশ বলছে, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও কাজ করছে। না, এখনো ক্লু পাইনি। আমরা সহ থানা পুলিশ, ডিবি মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা সকলেই কাজ করে যাচ্ছি। মামলাটা অজ্ঞাতনামা আসামি দিয়ে হয়েছে, তো সন্দেহভাজন একজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং তার নাম হচ্ছে জহির, তাকে আমরা বিজ্ঞ আদালতে সুপর্দ করেছি। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে জহির নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। হবিগঞ্জ পৌরসভায় নানা অনিয়মের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। সকালে শহরের পৌরসভা সড়কে মানববন্ধন শেষে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় বিল্ডিং প্ল্যান অনুমোদন প্রক্রিয়ায় অস্বাভাবিক ধীরগতি, দুর্নীতি ও প্রশাসনিক অব্যবস্থাপনা চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ করেন বক্তারা।
দ্রুত পৌরসভার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার বন্ধ সহ 3 দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। দুপুরে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা অভিযোগ করেন, প্রিপেইড মিটার স্থাপনের নামে সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ চীনের 3টি কোম্পানি সেনজেন, স্টার, হেক্সিং ও ওয়াসিয়ন গ্রুপের নিকট থেকে শত শত কোটি টাকা দুর্নীতি করে পাচার করেছেন। দ্রুত ডিজিটাল মিটার প্রত্যাহার না হলে নেস্কো ঘেরাওয়ের আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সুন্দরবনে বেপরোয়া হয়ে উঠেছে হরিণ শিকারীরা। বন বিভাগের গেল 3 মাসের অভিযানে 26,000 ফাঁদ সহ 148 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রজনন মৌসুম থাকায় বছরের জুন, জুলাই, আগস্ট 3 মাস বনে প্রবেশ নিষিদ্ধ থাকে। এ সময় হরিণ শিকারী সহ অপরাধীদের ধরতে ড্রোনের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে বন বিভাগ। অভিযানে সুন্দরবনের অভ্যন্তরে মাটির নিচে ও বনের মধ্যে লুকিয়ে রাখা 26,323 ফুট ফাঁদ উদ্ধার করে বনকর্মীরা। এছাড়া 242টি ট্রলার ও নৌকা সহ 134 কেজি হরিণের মাংস, 1019 কেজি বিষ দিয়ে মারা মাছ ও 3073টি মাছ ধরার ফাঁদ জব্দ করা হয়। অপরাধীদের ধরতে সারা বছর অভিযান অব্যাহত থাকবে বলে জানান সুন্দরবন বিভাগীয় বন কর্মকর্তা। আমরা 155 জনের বিরুদ্ধে মামলা আমরা দিয়েছি এই 3 মাসে, এবং তার মধ্যে ধৃত হলো 148 জন, এবং আমাদের মোট মামলা হয়েছে 94টি মামলা হয়েছে। বন্যপ্রাণী রিলেটেড মামলাও হয়েছে হলো 8টি। উজানের ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা। লালমনিরহাট, কুড়িগ্রাম সহ 5 জেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ায় বিপাকে কৃষকরা। পানি নিয়ন্ত্রণে খুলে রাখা হয়েছে ব্যারেজের জলকপাট। এদিকে রাঙামাটিতে দুর্ভোগে দিন পার করছেন পানিবন্দী কয়েক হাজার পরিবার। চুয়াডাঙ্গায় পানির তোড়ে ভেঙে গেছে ভৈরব নদীর উপরের একটি ব্রিজ। উজানের ঢলে বেড়েছে তিস্তার পানি। নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট সহ 5 জেলায় নিচু এলাকা প্লাবিত হয়েছে, তলিয়েছে ফসলের ক্ষেত। কুড়িগ্রামের তিস্তা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদী তীরবর্তী চরাঞ্চল সহ নিম্নাঞ্চল ডুবে গেছে। বাধ্য হয়ে কাঁচা ধান কেটে বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষক। উজানে ভারী বৃষ্টির কারণে আগামী 2 দিন পানি বাড়বে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তিস্তা নদীর পানি ঝরি নামে কিছু পানি আবার তলায় গেছে। পানির জোর, পানি খুব হয়েছে, ওই জন্য আমরা ধান কাট পেয়েছি। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তার পানি বাড়লেও বিপদসীমার 28 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার দুপুরেই খুলে দেয়া হয়েছে ব্যারেজের সবগুলো জলকপাট। পানি না কমা পর্যন্ত খোলা থাকবে। এদিকে মঙ্গলবার সকাল পর্যন্ত 32 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরের সিংনগর বাওড়ের বাঁধ ভেঙে ভৈরব নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে। তীব্র স্রোতে ভেঙে গেছে ভৈরব নদীর ওপরের একটি ব্রিজ, ভেসে গেছে জাগ দেয়া পাট। নিম্নাঞ্চলের ফসলি জমি ডুবে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক। 2 দিক থেকে ভেঙে 2 দেওয়াল ভেঙে হঠাৎ করে ব্রিজটা ভেঙে পড়ে যায়। এই গ্রাম থেকে ওই গ্রামে যাওয়ার চলাচলের যে ব্যবস্থা সেটা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়েছে। পাট জাগ দেওয়া ছিল, এগুলো চলে গেছে অনেকের। আমরা সবাই চাই দ্রুত এই ব্রিজ মেরামত হোক। এদিকে রাঙামাটিতে এখনও পানিবন্দী লংদু, বাঘাইছড়ি, বরকল, জোড়াছড়ি ও সদরের কয়েক হাজার পরিবার। উজানের ঢলে হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত আছে। তবে বাঁধের 16টি জলকপাট 1 সপ্তাহ ধরেই 2.5 ফুট করে খোলা রয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। মাত্র 2 জন চিকিৎসক দিয়ে চলছে দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ পদ শূন্য থাকায় বন্ধ সব ধরনের অপারেশন। এতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। উন্নত চিকিৎসার জন্য রোগীদের যেতে হচ্ছে সদর হাসপাতালে। কর্তৃপক্ষ বলছে বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হলে নতুন পদায়নের আশ্বাস দিয়েছে। মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, ডাক্তারের জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়।
দিনাজপুরের বিরামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে 7 জন মেডিকেল অফিসার ও 11 জন কনসালটেন্ট পদ থাকলেও কর্মরত আছেন মাত্র 2 জন চিকিৎসক। অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ পদ শূন্য থাকায় বন্ধ সব ধরনের অপারেশন। শূন্য রয়েছে নার্স সহ অন্যান্য পদও। এছাড়াও রয়েছে ঔষধ সংকট। এতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। ডাক্তার থাকে না, আবার ঔষধও থাকে না অনেক সময়। আমরা চাই এখানে ডাক্তার আসুক। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্মরতদের। ডাক্তার স্বল্পতার কারণে আমাদের উপর হিমশিম হয়ে যায়, এমনকি আমরা নিজেরাও অসুস্থও হয়ে যাই মাঝে মাঝে। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে জানিয়ে কর্তৃপক্ষ বলছে শীঘ্রই নতুন লোক নিয়োগ করা হবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে যেন আমাদেরকে অতি দ্রুত আরও কিছু ডাক্তার সরবরাহ করেন। স্যাররা আশ্বস্ত করছেন, ইনশাআল্লাহ দেখা যায় হয়তো অতি শীঘ্রই আমরা কিছু ডাক্তার পেতে পারি। কর্তৃপক্ষের তথ্য মতে বিরামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন অন্তত 800 রোগী স্বাস্থ্যসেবা নেন। সবাই সংবাদ, দিনাজপুর। দেশের গ্রামাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়া, বন্যা, নদী ভাঙন সহ নানা প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত হয়ে জীবিকার তাগিদে বিশাল জনগোষ্ঠী প্রতি বছর আবাসন করছে নগরে। তবে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে এসব মানুষ টিকে থাকলেও দরিদ্রতার বলয় ভাঙতে ব্যর্থ হচ্ছেন। নগরকেন্দ্রিক এসব দরিদ্র মানুষের অধিকাংশই থাকছেন সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের বাইরে। গবেষকদের মতে বিশাল এই জনগোষ্ঠীর পুনর্বাসনে সরকারকে অবশ্যই সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করতে হবে। শাকির মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রেললাইনের দুপাশে ছাড়াও রংপুর নগরীতে এমন অসংখ্য আবাসন গড়ে উঠেছে যাদের অধিকাংশই নদী ভাঙনের শিকার হয়ে বসতবাড়ি হারিয়েছেন কিংবা কর্মসংস্থানের জন্য গ্রাম থেকে নগরে এসেছেন। বসবাসকারী বেশিরভাগের পেশা সাধারণ শ্রমিক, রিকশাচালক অথবা বাসা বাড়ির গৃহপরিচারিকা। এমন ভাসমান জনগোষ্ঠীর সুনির্দিষ্ট তালিকা না থাকায় থেকে যাচ্ছে সামাজিক সুরক্ষার বাইরে। আমাদের আসলে এ পর্যন্ত এরকম কোনো তথ্য সংগ্রহ করা নাই বা সার্ভে করা নাই, তবে এটা থাকা উচিত বলে মনে হয়। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের গবেষণা বলছে সামাজিক সুরক্ষার 80% ব্যয় হচ্ছে গ্রামে। 2024-25 অর্থ বছরে মোট সামাজিক সুরক্ষা ব্যয়ের মাত্র 4% নগরের দরিদ্রদের জন্য বরাদ্দ ছিল। ভালো পরিবেশ চাই, ভালো থাকতে চাই। 2-3 ঘন্টা বৃষ্টি হলেই চুরিপট্টি মনে করে ড্রেনের অবস্থা অনেক খারাপ। সবশেষ পরিবার আয় ব্যয় জরিপের তথ্য বলছে 2010 সালে নগরে দরিদ্র মানুষের সংখ্যা ছিল 74 লাখ, যা 2022 সালে বেড়ে দাঁড়িয়েছে 79 লাখে। একই সময়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বেড়েছে 1,33 লাখ থেকে 1,53 লাখে। গবেষকদের মতে বিশাল এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারকে সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে। তাদেরকে সামান্য প্রশিক্ষণের ব্যবস্থা করে ক্ষুদ্র ঋণ দেয়া যায়, তাহলে কিন্তু তারা আমার কাছে মনে হয় যে ব্যবসাতেও তারা ভালো করতে পারে। গবেষণা বলছে দেশের মোট সুবিধাভোগীর মাত্র 20% নগরে থাকেন। গ্রামে যেখানে 44% পরিবার অন্তত একটি সামাজিক সুরক্ষা সুবিধা পাচ্ছে, শহরে সেই হার মাত্র 24%। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রংপুরের পীরগাছায় পদ্মরা আগের 6টি বগি লাইনচ্যুত, 5 জেলার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ। উদ্ধারে ঘটনাস্থলে রিলিফ ট্রেন, দুর্ভোগে যাত্রীরা। জেলা প্রশাসকের আশ্বাসে ফরিদপুরে আন্দোলন স্থগিত, রোববারের মধ্যে আসন বহাল না করলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি। বাগেরহাটে নির্বাচন অফিস ঘেরাও। এবং রাকসু নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, নানা প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের মন জয়ের চেষ্টা। চাকসুর মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ভিড়। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।